সংগ্রামী বন্ধুরা আমার, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা অনেকেই সংখ্যালঘু সংখ্যালঘু বলতে বলতে অস্থির হয়ে যায়, কিন্তু এই 55 বছর বাংলাদেশে সংখ্যালঘুরা কি পেয়েছে কি পায় নাই তার হিসেব কি কোনো সরকার করেছে? যখনই যে সরকার আসুক, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, হোক জামাত, তারা কিছু সংখ্যক লোককে নিয়ে, যখন আওয়ামী লীগ সরকার আসে তখন সুবিধাবাদী কিছু লোককে নিয়ে শুরু করে ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আবার যখন বিএনপি আসে তখন সুবিধাবাদী কিছু লোককে নিয়ে শুরু করে হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্ট। কিছু সংখ্যক লোক সুবিধা পায়, কিন্তু আলটিমেটলি অন্যরা কি সুবিধা পাচ্ছে? যদি সুবিধা পেত তাহলে বাংলাদেশের 37% থেকে আজকে 7%-এ দাঁড়াতো না। তো এর জন্য বর্তমান সরকার, বিএনপি তথা জোট সরকারের কাছে আমার আকুল আবেদন, এই সংখ্যালঘু সম্প্রদায় 7% থেকে আগামী 10-15 বছরে শূন্য হয়ে যেতে পারে। আর যদি শূন্য হয়ে যায়, আপনারা কি মনে করেন এই বাংলাদেশ শান্তিতে থাকবে? এই বাংলাদেশে মহামারীর সৃষ্টি হয়ে যাবে। এই বাংলাদেশ কি হবে তা আপনারা জানেন না। তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? উপায় আছে। আপনি ব্রিটেনে ছিলেন, আপনি নির্যাতিত মানুষ, আপনি জানেন যে নির্যাতনের কষ্টটা কি। আপনি প্রবাসে ছিলেন, আপনি এসছেন, বাংলাদেশ জাগরণ সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্য করে বলছি, আপনি সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করুন, আপনি সংখ্যালঘু ফাউন্ডেশন গঠন করুন। যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকে ওই সংখ্যালঘু মন্ত্রণালয় টোটালটা দেখভাল করবে। কোথায় নির্যাতন হচ্ছে, জমি দখল হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযোগ করে ওই সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিটা ঘটনার তদন্ত করবে এবং জরুরি পদক্ষেপ নেবে। আপনি হয়তো নিজেও জানেন। আপনি তদন্ত করুন, বাংলাদেশে কয়টি সনাতন ধর্মের আদি ভাষা আছে সংস্কৃত। বাংলাদেশে বহু সংস্কৃত কলেজ আছে। আপনি কি জানেন যে সংস্কৃতি একজন শিক্ষক বেতন পায় মাত্র 300 টাকা? বোর্ডের একজন শিক্ষক, সংস্কৃতির শিক্ষক বেতন পায় মাত্র 306 টাকা। একজন পিয়নের বেতন পায় 76 টাকা। একবিংশ শতাব্দীতে এসে 2026 সালে একটা পিয়নের বেতন শুধুমাত্র 76 টাকা দিয়ে কি হয়? 306 টাকা দিয়ে কিভাবে সে সংসার নির্বাহ করবে একজন শিক্ষক? এইগুলো দেখভালের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করুন। এইগুলো দেখভালের জন্য আপনি সংখ্যালঘু ফাউন্ডেশন তৈরি করুন। যেখানে সংখ্যালঘু নির্যাতন হবে, এই মন্ত্রণালয় সরাসরি দেখভাল করবে। তো আমি আপনার মধ্যে যে এনার্জেটিক বিষয় আছে, এইগুলো আপনি তড়িৎ গতিতে করুন। আগামীতে বিশেষ অধিবেশন বসবে, ওই অধিবেশনে, জাতীয় সংসদের অধিবেশনে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করুন। আপনারা আইন তৈরি করতে পারেন, কারণ 212টা সিট আপনার রয়েছে। তো সুতরাং আপনারা যে কোনো আইন যেমন প্রণয়ন করতে পারেন, ওই বাতিলও করতে পারেন। তো সুতরাং আমরা এই সরকারের কাছে এটা প্রত্যাশা করব, যাতে অনতিবিলম্বে এই কাজগুলো হয়। তবেই
বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী রাষ্ট্রে যাবে না। অতিশয় দুঃখের বিষয় আরেকটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোনো সরকার যখন শপথ গ্রহণ করে সার্বভৌমত্বের কথা বলে, কিন্তু বিগত পালিয়ে যাওয়া সরকার 2012 সালে এই যে রোহিঙ্গারা আমার দেশে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গারা চলে আসছে, এটা কি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ নয়? দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়ার সাথে সাথে তাদের সরকার গঠন হয়েছে, সেইখান থেকে দলে দলে লোক আমার দেশে চলে আসতেছে। এর কারণ তারা মনে করে সার্বভৌমত্বের জন্য ওই লোকগুলো হুমকি স্বরূপ। তারা বলে যে আমরা নাগরিকত্ব দিব না তোমাদেরকে। তাহলে আমার দেশে 13 লক্ষ লোক এসে চট্টগ্রাম, কক্সবাজার দখল করে ফেলছে, এটা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ নয়? কেন শেখ হাসিনা সরকার তাদেরকে জায়গা দিল? কেন দলে দলে আমার দেশের লোক এসে ঢুকে যাবে? কারণটা কি? উনি শপথ ভঙ্গ করেছেন। উনি মানবতার মা হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আমার দেশে 10-12 লক্ষ লোক এসে ঢুকে যাবে, আমরা বরণ পোষণ করব। আমার দেশে তো 18 কোটি লোক এমনিতেই আছে, আমরা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। উনি অপরাধ করেছে, এই অপরাধের জন্য ওনার দণ্ড হওয়া উচিত। তো সুতরাং আমরা প্রত্যাশা করব আপনার কাছে, আপনি 17 বছর নির্যাতনের শিকার হয়েছেন, আমিও নির্যাতনের শিকার ছিলাম। শতাধিক মামলা, 5 বছর জেল কেটে আপনাদের সামনে আবার এসছে। কি কারণে এসছে? আমিও দেশে থাকতে পারি নাই, মাত্র এসছি সকলে মিলে আমরা ভালো কাজ করার জন্য। আসুন এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলে, এবং যত ভুলভ্রান্তি আছে সকলে মিলে দেশকে আমরা সম্মিলিতভাবে সুন্দর একটা জাতি আমরা উপহার দেই। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাইকে।